হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গ্রামার টিউটোরিয়াল। আজ আমাদের চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজির ক্লাস নাম্বার 3। তোমরা যারা নতুন তাদেরকে বলে রাখি যে ডাব্লিউবি টেট, প্রাইমারি টেট, আপার প্রাইমারি টেট এগুলোকে সামনে রেখে আমি তোমাদের জন্য চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজির উপরে ক্লাস শুরু করেছি। তোমরা যারা আগের ক্লাসগুলো দেখোনি ওখানে ইন ডিটেল সব কিছু বলে দিয়েছি, সব ক্লাস প্লেলিস্টে সাজিয়ে রেখেছি। তোমরা যারা আগে দুটো ক্লাস দেখোনি তোমরা প্লেলিস্টে গিয়ে ওই দুটো ক্লাস দেখে নেবে, তারপরে এই ক্লাসে আসবে, নাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। ক্লিয়ার? তোমরা জানো। যারা নতুন আরও একবার বলে রাখি যে আমি ইংলিশ পেডাগজি আর গ্রামার কম্প্রিহেনশন এগুলো আগে পড়াতাম, শুধু একটাই সাবজেক্ট। এরপরে প্রাইমারি টেট আর আপার প্রাইমারি টেটের জন্য আমি তোমাদের চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজির ক্লাস শুরু করেছি, কারণ এখানে একটা হিউজ নাম্বার রয়েছে 30 প্লাস অন্যান্য বিভিন্ন সাবজেক্টে পেডাগজি রয়েছে, প্রায় 70 থেকে 80 নাম্বার কিন্তু এই সাবজেক্টটা কভার করবে। তাই আমি তোমাদের জন্য এটাকে ক্লাস করাচ্ছি। আমরা এতক্ষণ কি ক্লাস করছিলাম? আমরা গ্রোথ আর ডেভেলপমেন্টের ক্লাস করছি। এটা হিউজ চ্যাপ্টার। যতই আমরা চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি পড়বো তার বেশিরভাগটাই কিন্তু জড়িত রয়েছে এই চ্যাপ্টারটার সাথে। তাই এই চ্যাপ্টারকে একবার আমরা ভালো করে বুঝে নিতে পারলে অন্য চ্যাপ্টারগুলো আমাদের পক্ষে বোঝাটা অনেক ইজি হয়ে যাবে, কারণ এই চ্যাপ্টারেই অনেক বেশি জটিলতা রয়েছে। কিন্তু আমরা কি করছি? আমরা ধীরে ধীরে পরপর এক এক করে সমস্তটা ক্লিয়ার করব, যাতে আমাদের কোনো কনফিউশন না থাকে। তাহলে আমরা গ্রোথ আর ডেভেলপমেন্টের আজকে আমরা কোথায় চলে এসেছি? আজকে আমরা চলে এসেছি পার্ট 3-তে। যারা নতুন তারা কিন্তু অবশ্যই পার্ট 1, পার্ট 2 দেখে নেবে, ক্লাস 1 আর 2টা। এটা পার্ট 2। আজকে আমরা দেখব নিউরোপ্লাস্টিসিটি, আজকে আমরা দেখব ডেভেলপমেন্ট অ্যান্ড লার্নিং, আমরা দেখব ফ্যাক্টরস অ্যাফেক্টিং গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, আমরা দেখব গ্রোথ ভার্সেস ডেভেলপমেন্ট। ইংরেজিতে লেখা আছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। অলরেডি আমি বলে দিয়েছি যে বাংলাতে খুব একটা ভালো বই নেই, তাই আমি ইংলিশের বিভিন্ন বই থেকে মেন জিস্টগুলোকে তোমাদের পড়ানোর চেষ্টা করছি এবং খুব সহজে বোঝানোর চেষ্টা করছি। প্রত্যেকটা টার্মের বাংলা মানে বলে দেবো। যেমন এই যে নিউরোপ্লাস্টিসিটি, এর কিন্তু কোনো বাংলা খুব একটা পাওয়া যায় না, একে নিউরোপ্লাস্টিসিটি হিসাবেই মনে রাখতে হবে। ক্লিয়ার? তাহলে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের মধ্যে প্রথমে ক্লাস নাম্বার 2-তে সম্ভবত আমরা পড়েছিলাম কি? প্লাস্টিসিটি। ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা পড়েছিলাম প্লাস্টিসিটি। প্লাস্টিসিটি ওখানে কি ছিল? ওখানে প্লাস্টিসিটি ডেভেলপমেন্টে ছিল যে আমাদের বিভিন্ন পর্যায়ে যে ডেভেলপমেন্ট হয় সেখানে কিন্তু আমরা কি করি? মানিয়ে নিতে শিখি। কিভাবে মানিয়ে নিতে শিখি? ধরো কেউ একজন ক্লাস 9-এ পড়ছে, 9-এ পড়তে পড়তে হঠাৎ তার খুব, সে ফার্স্ট হয় ক্লাসে, তার খুব হঠাৎ শরীর খারাপ করলো। সে কি হলো? পরের এক্সামে খুব একটা ভালো পরীক্ষা দিতে পারলো না, তাই সে ফার্স্টও হতে পারলো না, তার রোল নাম্বার 10-এর পরে চলে গেল। কিন্তু পরের বছর তার শরীর ঠিক হয়ে গেল, তার ডেভেলপমেন্ট আবার ভালো হয়ে গেল, সে কি করলো? আবার জোর কদমে পড়াশোনা করলো, আবার ফার্স্ট হয়ে গেল। তাহলে সেটা ছিল কি? প্লাস্টিসিটি। এর বাংলা মানে কি? নমনীয়তা। নমনীয়তা অর্থাৎ ফ্লেক্সিবল, এক জায়গায় স্টিক নয়। যেমন গ্রোথের ক্ষেত্রে আমরা কি দেখেছি? এক জায়গায় ফিক্সড। তোমার হাইট 5 ফুট 6 ইঞ্চি হয়ে গেছে, তোমার বয়স 25, তোমার আর হাইটের হেরফের হবে না, সেখানে কোনো প্লাস্টিসিটির জায়গা নেই। কিন্তু বিকাশ, ডেভেলপমেন্ট, সেখানে প্লাস্টিসিটির জায়গা রয়েছে। মানে বিভিন্ন সময় আপ ডাউন করে বিভিন্ন সময়ে তাকে আমরা বিভিন্ন সিচুয়েশানে কমানো বাড়ানো যেতে পারে, বিভিন্ন চেঞ্জেস করা যেতে পারে। তাহলে আজকে যেটা পড়বো সেটা হচ্ছে নিউরোপ্লাস্টিসিটি। নিউরো মানে হচ্ছে ব্রেন, ব্রেনের নমনীয়তা। অর্থাৎ নিউরোপ্লাস্টিসিটি ওই প্লাস্টিসিটি থেকেই এসছে, ডেভেলপমেন্টের একটা পার্ট, যেখানে আমরা কি দেখবো? আমাদের যে মস্তিষ্ক, সে কিভাবে নিজেকে পরিবর্তন করে এবং বিভিন্ন সিচুয়েশানে নিজেকে মানিয়ে নিতে পারে। তুমি একটা সিনেমা দেখছো, তোমার ব্রেন খুব ফুরফুরে মেজাজে রয়েছে, হঠাৎ তোমার জীবনে কোনো দুর্ঘটনা ঘটে গেল, তোমার ব্রেন কি একই ফুরফুরে মেজাজে থাকবে? না, ব্রেন কি হবে? চেঞ্জ হয়ে যাবে। আবার কি হবে? সেটাকে অ্যাডাপ্ট করবে, মানিয়ে নেবে। চেঞ্জ মানে পরিবর্তন, অ্যাডাপ্ট মানে মানিয়ে নেওয়া। কিভাবে ব্রেন আবার মানিয়ে নেবে? আবার আস্তে 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 তুমি যখন নিজের কাজের মধ্যে ফিরবে, তখন তোমার ব্রেনটা আবার আগের জায়গায় ফিরবে। সাপোজ ধরে নাও তোমাদের খুব কাছের একজন কেউ মারা গেছে, নিশ্চয়ই তুমি 1-2 দিনে তোমার ব্রেন ঠিকঠাক হতে পারবে না, টাইম লাগবে। তাহলে ব্রেন কি? নিউরোপ্লাস্টিসিটি, ব্রেনেরও নমনীয়তা আছে, সে টাইমের সঙ্গে সঙ্গে সিচুয়েশানটাকে নর্মালাইজ করে দেয়, মানিয়ে নিতে পারে। দ্যাট ইজ কল্ড নিউরোপ্লাস্টিসিটি। তার মানে কি? সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন করতে পারে, যেমন সময়ের সঙ্গে সঙ্গে মানিয়েও নিতে পারে সেমন। ঠিক আছে?
তাহলে নিউরোপ্লাস্টিসিটি খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। এই নিউরোপ্লাস্টিসিটি দুটো পরিবর্তন আমরা দেখতে পারি, একটা হচ্ছে স্ট্রাকচারাল চেঞ্জেস আর একটা হচ্ছে ফাংশনাল চেঞ্জেস। স্ট্রাকচারাল মানে গঠনগত আর ফাংশনাল মানে হচ্ছে কার্যগত। সরি, স্ট্রাকচারাল মানে কি গঠনগত, অর্থাৎ তুমি যখন জন্মগ্রহণ করেছিলে তোমার যে ব্রেনের নিউরনগুলো ছিল, তোমরা ক্লাস 9-এ পড়েছো সায়েন্সে, বায়োলজিতে, আমাদের মস্তিষ্কের ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি নিউরন থাকে, তাদের কানেকশান থাকে। এই কানেকশানগুলো কি হয়, ধীরে 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 বাড়তে থাকে। যেমন যদি এই স্ট্রাকচারাল বা নিউরনের যে গঠন সেটা যদি ধীরে ধীরে বাড়তে না থাকে, তোমার এই ফাংশনালে এসে কার্যকারিতা এসে সেটা কাজ করবে না। কিভাবে দেখো, এটা কোরিলেটেড। তোমার বয়স এখন 2 বছর বয়স ধরে নাও, তোমার ছেলে বা মেয়ের বয়স 2 বছর, বা তোমাদের কারোর চেনা পরিচিত 2 বছর বয়স। তার এই স্ট্রাকচারাল নিউরোপ্লাস্টিসিটিতে কি হচ্ছে, তার যে নিউরনগুলো, মস্তিষ্কের যে নিউরনগুলো আস্তে 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 বাড়ছে। সে ক্লাস 2-এ এই 2 বছর বয়সে বা 3 বছর বয়সে সে কোথায় পড়তো, প্লে স্কুলে যেত, অঙ্গনওয়াড়িতে যেত, সেখানে যেত। ফাংশনাল বা নিউরোপ্লাস্টিসিটিতে এসে যখন তার বয়স বাড়লো, তার এই যে নিউরনগুলো পরিবর্তন হচ্ছে, স্ট্রাকচারের পরিবর্তন হচ্ছে। স্ট্রাকচারের পরিবর্তন হওয়ার ফলে একটা সময় তার ফাংশনালের পরিবর্তন হবে। সে যখন ক্লাস মাধ্যমিক দেবে, উচ্চ মাধ্যমিক দেবে, বা তোমাদের মতো যারা টেট পরীক্ষা দেবে, তোমরা নিশ্চয়ই এই যে তোমাদের নিউরনগুলো এখন অনেক স্ট্রং হয়ে গেছে, তোমাদের যে ফাংশন আরও ভালো করবে। 2-3 বছর বয়সে যদি তোমাকে কেউ বলতো টেট পরীক্ষা দাও, তুমি কি দিতে পারতে? তখন কি, তার মানে কি, নিউরোপ্লাস্টিসিটি স্ট্রাকচারালি পরিবর্তন হয়, তোমার ব্রেনের যে নিউরন সেটা ধীরে 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 ডেভেলপ করতে থাকে, এবং সেটা ফাংশনাল কখন হবে, ওই একইভাবে ধীরে 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 তার যে কার্যকারিতা, তার যে ফাংশনাল যে রেট, সেই রেটটা আস্তে 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 বাড়তে থাকবে। তুমি যদি 10 বছর বয়সে, বা তুমি আজকে একবার তুমি গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের ক্লাস দেখছো, এই ক্লাসটা যদি তুমি 4-5 বার দেখো, তাহলে নিশ্চয়ই তোমার ফাংশন বা তার ফাংশনালি অনেক বেশি কার্যকারিতা দেখা দেবে। একটা জিনিস তুমি পড়বে আর একটা জিনিস 10 বার পড়বে, তুমি ভেবে নাও কোনটা বেশি কার্যকরী। তাহলে স্ট্রাকচার মানে কি, তোমার ব্রেনটা ধীরে ধীরে, তোমার ব্রেনের নিউরনগুলো ডেভেলপ হচ্ছে। ফাংশনে কি, র্যাপিডলি তার যে পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন সময়ে গিয়ে বিভিন্ন তার উচ্চতার শীর্ষে চলে যাবে নিউরনগুলো। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে নিউরোপ্লাস্টিসিটির মেইন দুটো চেঞ্জেস। এরপরে ডেভেলপমেন্ট অ্যান্ড লার্নিং। ডেভেলপমেন্ট অ্যান্ড লার্নিং মানে কি? ডেভেলপমেন্ট মানে হচ্ছে বিকাশ, লার্নিং মানে হচ্ছে শিখন, এই যে আমরা শিখছি। তাহলে এই যে ডেভেলপমেন্ট অ্যান্ড লার্নিং, এটা হচ্ছে কোরিলেটেড, একসাথে সম্পর্কযুক্ত, একসাথে চলবে। তুমি ক্লাস 5-এ উঠবে, 6-এ উঠবে, 7-এ উঠবে, 9-এ উঠবে, 10-এ উঠবে, এরপর ধাপে ধাপে যেমন যাবে। তাহলে কি, বিকাশটা যেমন তোমার ধাপে 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 হচ্ছে, লার্নিংটাও কিন্তু তোমার ধাপে ধাপে হচ্ছে। তুমি কিন্তু হঠাৎ করেই মাধ্যমিক দিতে পারবে না, বা তুমি হঠাৎ করেই টেটের পরীক্ষা দিতে পারবে না যদি তুমি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস না করো বা গ্র্যাজুয়েট না হও। তাহলে ডেভেলপমেন্ট অ্যান্ড লার্নিং কি, এরা হচ্ছে কোরিলেটেড, একসাথে সম্পর্কযুক্ত। এদের যে বিকাশ, এটা একসাথেই হবে, এর বাইরে আর কিছু জানার দরকার নেই, এটুকু জানলেই যথেষ্ট। ক্লিয়ার? তাহলে ডেভেলপমেন্ট অ্যান্ড লার্নিংয়ের মধ্যে কোরিলেশন বা একসাথে সম্পর্ক কেন, কারণ নিশ্চয়ই ক্লিয়ার। নেক্সট, এরপরে আছে ফ্যাক্টরস অ্যাফেক্টিং গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। কিছু জিনিস রয়েছে যেটা বৃদ্ধি আর বিকাশকে ক্ষতিগ্রস্ত করে, বা তাদের উপর প্রভাব বিস্তার করে। ক্ষতি আমি খুব একটা বলবো না, প্রভাব বিস্তার করে, এফেক্ট করে। তার মধ্যে দুটো আছে, একটা হচ্ছে কি ইন্টারনাল, অভ্যন্তরীণ ফ্যাক্টর, আর একটা হচ্ছে এক্সটার্নাল, বাহ্যিক ফ্যাক্টর। এই ইন্টারনাল ফ্যাক্টর আর এক্সটার্নাল ফ্যাক্টর কিভাবে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টকে এফেক্ট করে, প্রভাবিত করে, সেটা দেখা যায়। ধরো ইন্টারনালে আমরা কি দেখেছি, যেটা অভ্যন্তরীণ, ভিতরে ভিতরে যেটা হয়, যেমন ডিজিজ, কোনো রোগ, থট প্রসেস, কোনো চিন্তা। তাহলে রোগ আর চিন্তা, কোনো রোগ আর চিন্তা, এটা ইন্টারনাল প্রসেস। কেন? বাহ্যিক খুব একটা না, এটাকে দেখা যায় না, যা হচ্ছে নিজের ভেতরে ভিতরে হচ্ছে। ক্লিয়ার? এর জন্য ইন্টারনাল, খুব একটা বেশি জানার দরকার নেই, এইটুকু জানলেই যথেষ্ট, এই এক্সাম্পলগুলো জানলেই যথেষ্ট। এরপরে যদি কোনো এক্সাম্পল দেয়, তোমরা সেটা ইন্টারনাল ভিতরে ভিতরে হচ্ছে না এক্সটার্নাল বাহ্যিকভাবে হচ্ছে, সেটা তোমরা অনায়াসে উত্তর দিতে পারবে। ফ্যাক্টরস অ্যাফেক্টিং গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। এক্সটার্নালে কি আছে? সোসাইটি, সমাজ, ফুড, খাবার, কালচার, সংস্কৃতি। সোসাইটি কিভাবে এফেক্ট করে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টে? ধরো তুমি একটা এমন সমাজে জন্মেছো যেখানে মদখোর, গেঁজাখোর এরা বেশি থাকে, তাহলে তোমার ডেভেলপমেন্ট কেমন হবে?
আর একজন জন্মেছে এমনই একটা পরিবেশে যেখানে শুধু শিক্ষার পরিবেশ রয়েছে, তাহলে সোসাইটি এফেক্ট করছে না? করছে না? দারুণভাবে এফেক্ট করছে। ফুড, খাবার কিভাবে এফেক্ট করে? একজন খাচ্ছে বাদাম, খাচ্ছে কাজু বাদাম, খাচ্ছে আলমন্ড, খাচ্ছে বিভিন্ন নিউট্রিশিয়াস ফুড খাচ্ছে, তার গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট ভালো হবে? না যে বিরিয়ানি খাচ্ছে, মশলা জাতীয় খাবার খাচ্ছে, ময়দা খাচ্ছে, তার ডেভেলপমেন্ট ভালো হবে? ফুড বাহ্যিকভাবে আসছে। এরপরে কালচার, আমাদের যে সংস্কৃতি। তুমি একটা, ওই যে আমি বললাম, একটা এমন একটা সংস্কৃতিতে জন্মেছো যেখানে কোনো পড়াশোনার চল নেই। সেখানে কি রয়েছে? সেখানে সবাই গেম খেলে, সেখানে সবাই সন্ধে হলে ক্লাবে গিয়ে আড্ডা মারে, সেখানে সবাই গেঁজা খায়, মদ খায়। তাহলে সেই কালচার, তোমার কালচারে ডেভেলপ হবে? তোমার গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট কেমন হবে? ব্যাকওয়ার্ডস, পিছন দিকে যাবে। তুমি হয়তো বয়সে বাড়বে, কিন্তু তোমার কোনো কালচারাল ইমপ্রুভমেন্ট হবে না, ডিক্রিজ হবে। আশা করছি ক্লিয়ার। তাহলে এই ছিল আমাদের। এরপরে একটা আছে হিউম্যান ডেভেলপমেন্ট আর চাইল্ড ডেভেলপমেন্ট। হিউম্যান ডেভেলপমেন্ট, যেটা খুব একটা এটা আসে না, তবু জেনে রাখো। হিউম্যান ডেভেলপমেন্ট মানবিক বিকাশ, যেটা সারা জীবন ধরে হতে থাকে। চাইল্ড ডেভেলপমেন্ট শিশু বিকাশ, যেটা কি একটা বয়সের পরে থেমে যায় অ্যাডোলেসেন্স পর্যায় পর্যন্ত। এইটুকু জানলেই যথেষ্ট, খুব একটা পরীক্ষায় আসে না, যেহেতু এই পার্টের অঙ্গ বলে দিলাম। তাহলে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট নিয়ে আমরা অনেক কিছু পড়েছি। আমরা এবারে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের ডাইরেক্ট যে ডিফারেন্স, সেই ডাইরেক্ট ডিফারেন্সে ঢুকে যাব। অলরেডি আমরা 3 দিনের ক্লাসে অনেক কিছু জেনেছি, কিন্তু আজকে আমরা সাম আপ করব এদের মধ্যে ডিফারেন্স দিয়ে। এর পরের ক্লাসে কিন্তু আমাদের আবার অনেক কিছু পড়তে হবে। আমাদের স্টেজেস অফ ডেভেলপমেন্ট পড়তে হবে, আমাদের প্রিন্সিপালস অফ ডেভেলপমেন্ট পড়তে হবে, আমাদের ডোমেইনস অফ ডেভেলপমেন্ট পড়তে হবে, অনেক কিছু বাকি আছে। গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট কিন্তু হিউজ চ্যাপ্টার, আমরা কিন্তু বইতে এত কিছু জানি না, ওই জন্য আমরা কোয়েশ্চেনের উত্তর করতে পারি না। কিন্তু স্টেজেস অফ ডেভেলপমেন্ট, সেখানে আমরা দেখবো প্রিনেটাল, ইনফ্যান্সি, আর্লি চাইল্ডহুড, লেটার চাইল্ডহুড, অ্যাডোলেসেন্স, বিভিন্ন পর্যায়ে বিভিন্ন রকমের কি ডেভেলপমেন্ট হয়, খুবই ইম্পর্টেন্ট কিন্তু এরপরে স্টেজেস অফ ডেভেলপমেন্ট। ক্লিয়ার? তাহলে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের যে পার্থক্য ছিল, প্রথমে যেটা আমরা উপলব্ধ করতে পারি সেটা হচ্ছে কোয়ান্টিটেটিভ, মানে হচ্ছে পরিমাণগত, কোয়ালিটেটিভ আর কোয়ান্টিটেটিভ বোথ, গুণগত পরিমাণগত বোথ। আমরা গ্রোথে দেখেছিলাম যে এটা লাইফ লং চলে না, এটাকে আমরা পরিমাপ করতে পারি, সাইজ, ওয়েট, হাইট। কিন্তু ডেভেলপমেন্ট বা বিকাশ, এটা কিন্তু কোয়ান্টিটেটিভ, কোয়ালিটেটিভ, গুণগত পরিমাণগত বোধ। কারণ গ্রোথের, ডেভেলপমেন্টের মধ্যে গ্রোথ, কিন্তু ডেভেলপমেন্টের মধ্যে সব কিছু পড়ে, কিন্তু গ্রোথকে এই মানে ডেভেলপমেন্টের মধ্যে কি গ্রোথটাও পড়ছে, এটা কিন্তু আমাদের ভাবতে হবে। কিন্তু গ্রোথ কি, এটাকে আমরা পরিমাপ করতে পারি, মাপতে পারি, কিন্তু ডেভেলপমেন্টকে, ধরো মানসিক বিকাশ, এটাকে আমরা কিভাবে মাপবো? তাহলে এখানে দৈহিক, মানসিক, শারীরিক, আচরণগত, গুণগত সবটাই কিন্তু বিকাশের মধ্যে পড়ে, যেটা সারা জীবন ধরে চলে। গ্রোথ কিন্তু সারা জীবন ধরে চলে না, একটা পর্যায়ের পর থেমে যায়। ক্লিয়ার? গ্রোথকে পরিবর্তন করা যায় না, এটাকে কিন্তু পরিবর্তন করা যায়। যেমন ফিজিক্যাল চেঞ্জ, যেমন হাইট, ওয়েট পরিবর্তন, এইগুলো। আর এটা কি ফিজিক্যাল, মেন্টাল, বিহেভিয়ারাল। ফিজিক্যাল, দৈহিক, মেন্টাল, মানসিক, বিহেভিয়ারাল, আচরণগত, সব কিছুই ডেভেলপমেন্টের মধ্যে পড়ে যাচ্ছে। এরপরে কি ক্যান বি মেজার্ড, এটাকে মাপা যায়। আর ডেভেলপমেন্ট কি অ্যাসেসড অনলি, যেটাকে শুধু মূল্যায়ন করা যায়। মাপা যায় মানে কি, আমার হাইট কত আমি মেপে নিলাম, কিন্তু এখানে মূল্যায়ন করা মানে কি, এটাকে ইভ্যালুয়েশন করতে হবে। কারণ কি, সময়ের সঙ্গে সঙ্গে এটা পরিবর্তন হবে। আজকে একরকম আছে, কালকে আরেক রকম হয়ে যাবে। আজকে তুমি পড়াশোনায় ভালো নয়, তুমি প্র্যাকটিসের ফলে তোমার অন্যরকম পড়াশোনার মান চলে যাবে। এখন তুমি পড়াশোনা করো না, কয়েকদিনে খুব ভালো করে পড়াশোনা করছো, তুমি চাকরি পেয়ে যাবে। আর গ্রোথে কি, তোমার হাইট বেড়ে গেছে, 5 ফুট 6 হয়ে গেছে, কিন্তু তোমার হাইট আর বাড়বেও না, সেটাকে কমানোও যাবে না। আর ডেভেলপমেন্টে কি, তুমি ভালো পড়াশোনা করলে অনেক উন্নতি করবে, খারাপ করলে তোমার যে পড়াশোনাটা ছিল ডিক্রিজ করে যাবে, তোমার ফেল করে যাবে। ক্লিয়ার? নেক্সট 4 কি, স্ট্রাকচারাল চেঞ্জেস স্টপস অ্যাট এ টাইম। গঠনগত পরিবর্তন, যেটা একটা পর্যায়ের পর থেমে যায়। যেমন আমাদের ওয়েট, হাইট একটা পর্যায়ের পর থেমে যাবে, আমরা আর বাড়বো না। ফাংশনাল চেঞ্জেস গোজ অন কন্টিনিউয়াসলি। ফাংশনাল, কার্যগত, যেটা কি হয়, কন্টিনিউয়াসলি, অনবরত চলতে থাকে, এটার কোনো শেষ নেই, যতদিন না পর্যন্ত সে শেষ নিঃশ্বাস ত্যাগ করছে। তাহলে অলরেডি যে ডেভেলপমেন্টে আমরা পড়েছিলাম, এটা হচ্ছে তার একটা সাম আপ। এটা তোমরা পরীক্ষার সময় যাতে পয়েন্ট আকারে মনে রাখতে পারো, সেই জন্যই দেওয়া লাস্টে একটা। আশা করছি তোমরা গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টটা
খুব ভালো করে বুঝতে পেরেছো। আজকে যেমন নিউরোপ্লাস্টিসিটি, তার স্ট্রাকচারাল আর ফাংশনাল চেঞ্জেস, ডেভেলপমেন্ট অ্যান্ড লার্নিং, ফ্যাক্টরস অ্যাফেক্টিং গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের মধ্যে পার্থক্য। আশা করছি তোমরা কনসেপ্ট ক্লিয়ার করতে পেরেছো। পরের দিন থেকে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে স্টেজেস অফ ডেভেলপমেন্ট। মানে ভ্রূণ অবস্থায় মায়ের পেট থেকে শুরু করে 18 বছর বয়স পর্যন্ত একটা জীবের বা একটা শিশুর কিভাবে কোন পর্যায়ে কি বিকাশ হয়, তার কোন এজে কীরকম সে বিহেভিয়ারাল চেঞ্জেস হয়, তার আচরণগত কী কী পরিবর্তন আসে, সে কী চায় কোন বছর বয়সে গিয়ে, কোন বয়সে তার কী প্রেফারেন্স, এই সবগুলো কিন্তু আমরা স্টেজেস অফ ডেভেলপমেন্টে গিয়ে পড়বো। অনেকেই বলছো কোয়েশ্চেন করানোর কথা। দেখো, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি কোয়েশ্চেন অবশ্যই আমরা করব, আগে একটু কনসেপ্টটাকে ক্লিয়ার করো, এটা আমার রিকোয়েস্ট রইল। কনসেপ্ট ক্লিয়ার না করলে তোমরা কিন্তু কখনোই চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজিতে ভালো স্কোর করতে পারবে না। তাই কনসেপ্টগুলোকে একটু ক্লিয়ার করে রাখো। গল্পের ছলে আমি তোমাদের বলছি, খুব সহজে বলছি যাতে তোমরা বুঝতে পারো। আশা করছি তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না। তোমাদের যদি ক্লাসটা কেমন লাগছে এটা কিন্তু কমেন্ট তোমরা অবশ্যই করবে, কারণ তোমরা যদি কমেন্ট না করো তাহলে কিন্তু আমি নিজেকেও যাচাই করতে পারবো না যে আমি যেটা পড়াচ্ছি সেটা তোমরা বুঝতে পারলে কি পারলে না। আর যদি তোমরা বুঝতে না পারো তাহলে আমার এই এতক্ষণ ধরে ক্লাস করানো বা আমার যে একটা কন্টিনিউয়াস প্রসেসে আমি তোমাদের জন্য বিভিন্ন বই ঘেঁটে পড়াশোনা করে ঘেঁটে একটা ক্লাস দাঁড় করানোর চেষ্টা করছি, সেটা কিন্তু বৃথা হয়ে যাবে। তোমাদের কোনো কনফিউশন থাকলে অবশ্যই বলবে, আর ভালো লাগলে তো অবশ্যই বলবে, তাহলে আমি বুঝতে পারবো যে না, আমি যেভাবে পড়াচ্ছি, যেভাবে তোমাদের এগিয়ে নিয়ে যাচ্ছি সেটা সঠিক। এবং একটা কথা তোমাদের আমি জোর দিয়ে বলতে পারি, স্ট্রাকচারালি বা স্টেপ বাই স্টেপ না পড়লে এটা কিন্তু হবে না। তোমরা অবশ্যই স্টেপটাকে মেনটেন করবে। আর আরও একটা জিনিস, যে ওয়েস্ট বেঙ্গলে এইরকমভাবে স্টেপ বাই স্টেপ এত ডিটেলসে তোমাদের কেউ পড়াবে না যেটা আমি তোমাদের করাচ্ছি। ক্লিয়ার? তাহলে আজ এই পর্যন্তই। পরের ক্লাসে আমরা স্টেজেস অফ ডেভেলপমেন্ট শুরু করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।